নাগরিকদের স্বস্তি পাওয়ার মতো একটি খবর দিয়েছে স্ট্যাটিস্টিক্স কানাডা। স্ট্যাটিস্টিক্স কানাডা জানিয়েছে এপ্রিল মাসে কানাডার ইনফ্লেশন 2.7% এ দাঁড়িয়েছে। ঠিক আগের মাসে সেটি ছিল 2.9%। অর্থাৎ মার্চ মাস থেকে এপ্রিল মাসে ইনফ্লেশনের হার সামান্য কমেছে। এই সামান্য কমার যেই খবরটি সেটি কেবলমাত্র অর্থনীতি নিয়ে যারা কাজ করে তাদেরকেই নয়, অর্থনীতিবিদ, বিশ্লেষক, ব্যাংকার, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন কেবল তাদের নয়, নাগরিকদেরকেও বেশ খানিকটা উচ্ছ্বাস দিয়েছে, বেশ খানিকটা স্বস্তি দিয়েছে। কেন নাগরিকদের স্বস্তি দিয়েছে সেই বিষয়টি নিয়ে কথা বলবো। দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন যে ইন্টারেস্ট রেট নিয়ে দীর্ঘদিন ধরেই কানাডিয়ানরা প্রবল চাপের মধ্যে আছে এবং সবাই অপেক্ষায় আছে কখন ইন্টারেস্ট রেট কমবে, কখন ইন্টারেস্ট রেট কমবে। এবং আমরা যতই প্রত্যাশায় আছি যে কখন ইন্টারেস্ট রেট কমবে এবং যতবারই প্রশ্নটি আমরা তুলি ততবারই ব্যাংক অফ কানাডার গভর্নরের কাছ থেকে আমরা একটি কথাই শুনি, তিনি ইনফ্লেশন 2%-এ দেখতে চান। 2%-এ পৌঁছুক বা না পৌঁছুক, 2%-এ পৌঁছার রাস্তাটা একেবারে নিষ্কণ্টক, এরকম একটি কনফিডেন্স, সেন্স অফ কনফিডেন্স তিনি পেতে চান। সো আমাদের সবার মাথার মধ্যে ঢুকে আছে ইনফ্লেশন 2%-এ আসতে হবে এবং ইনফ্লেশন 2%-এ আসলেই আমাদের ওই যে ইন্টারেস্ট রেট যার জন্য আমরা অপেক্ষায় আছি যে কমবে, সেই ব্যাপারে একটা সিদ্ধান্ত আসবে। দর্শক, 2%-এ আসেনি, কিন্তু 3%-এর নিচে নেমে এসেছে এবং টানা 4 মাস ধরে মোটামুটি 3%-এর নিচে আছে ইনফ্লেশনের এই হারটি। এবং আমরা জানি যে ব্যাংক অফ কানাডার ম্যান্ডেট হচ্ছে 1 to 3%, 1 থেকে 3% মধ্যে যদি ইনফ্লেশন থাকে তাহলে সেটিকে ব্যাংক অফ কানাডা তারা মনে করে যে ইকোনমি একটা মোটামুটি জুৎস একটা ভালো অবস্থার মধ্যে আছে। সো আমরা সেই রেঞ্জের মধ্যে ঢুকে গেছি এবং সেই রেঞ্জের মধ্যে যে প্রথমবারের মতো ঢুকেছে তা নয়, আমরা বেশ খানিকটা সময় ধরেই এই রেঞ্জের মধ্যে অবস্থান করছি। যাই হোক, আমরা একটু আজকের যে স্ট্যাটিস্টিক্স কানাডার ডাটা প্রকাশ করলো আমরা একটু সেদিকে নজর দিই যে এপ্রিল মাসে কানাডার ইনফ্লেশন হয়েছে 2.7%, যেটি মার্চ মাসে ছিল 2.9%। দর্শক, আমাদের সবচাইতে যে প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য, বিশেষ করে ফুড আইটেম নট নেসেসারিলি যে ফুড আইটেমের দাম কমে গেছে, ফুড আইটেমের প্রাইস ইনক্রিজ আছে, কিন্তু গত কয়েক মাস ধরে যেই হারে ফুডের দাম বাড়ছিল সেই হারটা একটু স্থিমিত হয়েছে এবং ফুড আইটেমের বাড়ার হারটা স্থিমিত হওয়ার কারণে এবং আরও কিছু হাউজহোল্ড আইটেম এবং দুই একটি ডিস্টার্বিং কম্পোনেন্টস বাদ দিলে, ডিস্টার্বিং বললাম কারণ এই কয়েকটি কম্পোনেন্টই আসলে ইনফ্লেশনটাকে পাগলা ঘোরার মতো উপরের দিকে ঠেলে রেখেছে, এটিকে নিচে নামতে দিচ্ছে না। এই কয়েকটিকে বাদ দিলে অলমোস্ট অল আদার কম্পোনেন্ট যে কনজিউমার প্রাইস ইন্ডেক্সের আছে প্রায় সব কটাই মোটামুটি এক ধরনের মানে এক ধরনের শীতল একটা জায়গায় এসেছে। ফলে ফুড আইটেম একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এই ইনফ্লেশনটাকে একটু মানে দমিয়ে রাখার ক্ষেত্রে, ইনফ্লেশন বাড়ার হারটাকে একটু দমিয়ে রাখার ক্ষেত্রে। কিন্তু সমস্যা করেছে আপনারা জানেন যে গ্যাসোলিনের দাম হঠাৎ করে বেড়েছে, সেটি একটা সিজনাল ইম্প্যাক্ট আছে, সেটি নিয়ে আমি আলাদা একটা ভিডিওতে আলোচনা করেছিলাম। আবার ইন্টারন্যাশনাল এখন যে জিও পলিটিক্যাল যে উত্তেজনা চলছে সেটিও একটা ইম্প্যাক্ট ফেলেছে। সব কিছু মিলে মার্চ মাসের তুলনায় এপ্রিল মাসে গ্যাসোলিনের প্রাইস একটু হায়ার ছিল এবং এই গ্যাসোলিনের হায়ার প্রাইসটা এই যে ফুড আইটেমের প্রাইস যেটি একটু ইনফ্লেশনের গতিটাকে কমিয়ে দিয়েছিল, গ্যাসোলিনের প্রাইসটা সেটিকে আবার একটু উপরের দিকে ধাক্কা দিয়েছে। ফলে এই প্লাস মাইনাস করতে করতে গিয়ে ইনফ্লেশনটা আরেকটু নিচের দিকে আসতে পারেনি। আবার ইনফ্লেশনের সবচেয়ে ব্যাড আইটেম যেটি শেল্টার, বাড়ি ভাড়া বেড়েছে, সেটি এখনও 8.2%-এ আছে। মর্টগেজের ইন্টারেস্টের যে কস্ট, সে কস্টটা এখনও অনেক উপরের দিকে আছে। ফলে মূলত
এই শেল্টার ইনফ্লেশনটাই কানাডার ইনফ্লেশন রেটটাকে অনেক উপরের দিকে ঠেলে রেখেছে। বিশ্লেষকরা হিসাব করে দেখিয়েছেন যে ইয়ার টু ইয়ার ক্যালকুলেশনে আমরা যদি শেল্টার ইনফ্লেশনটাকে ইনফ্লেশন কনজিউমার প্রাইস ইন্ডেক্স থেকে বাদ দিয়ে দিই, শেল্টারের হিসাবটাকে এই কম্পোনেন্টটাকে বাদ দিয়ে যদি সিপিআই হিসাব করা হয়, তাহলে এখন আসলে 1.1%-এ ইনফ্লেশনটা অবস্থান করছে। সো ব্যাংক অফ কানাডা যেটি চায় যে 2%-এ পৌঁছতে হবে, তারও অনেক নিচে আছে আসলে। কেবলমাত্র শেল্টার ইনফ্লেশনের কারণে এটি অনেক 2%-এর অনেক উপরে অবস্থান করছে। আবার শুধুমাত্র ফুড আইটেমকে বাদ দিয়েও গত 3 মাসের একটা গড় করে দেখা গেছে যে সেই 3 মাসের মানে সেটিও 2%-এর 3 মাসের গড়ে যেটা সেটিও 2%-এর নিচে থাকে। সো বেসিক্যালি ফুডকে তো আমাদের রাখতেই হয় কনজিউমার প্রাইস ইন্ডেক্সে, সেটাকে বাদ দিয়ে আসলে ক্যালকুলেশন করা হয় না। কিন্তু শেল্টার ইন্ডেক্সটাকে নিয়ে কথাবার্তা হচ্ছে যে এটিকে বাদ দিয়ে করা যায় কিনা, কারণ শেল্টার বাড়ির দাম এই আশঙ্কা আছেই যে ইন্টারেস্ট রেট কমবে এমন একটা আলাপ আলোচনা শুরু হলে আবার বাড়ির দাম বাড়তে শুরু করবে, ফলে সেটি আবার ইনফ্লেশনে ইম্প্যাক্ট করবে। সো এই যে একটা চক্র বৃদ্ধির যে একটা চক্র, এই চক্র থেকে বের হয়ে আসাটা একটু ডিফিকাল্ট, এবং সেই জায়গা থেকে এই আলোচনাটা হচ্ছে যে শেল্টার ইনফ্লেশনটাকে কনজিউমার প্রাইস ইন্ডেক্স থেকে বাদ দিয়ে দেওয়া যায় কিনা, বাদ দিয়ে হিসাব করা যায় কিনা। যাই হোক, আমরা বলছিলাম যে দর্শক যে আজকের এই যে ডাটা, সেই ডাটাটা অনেকটা খানিকটা স্বস্তি দিচ্ছে নাগরিকদের। কেন দিচ্ছে? ব্যাংক অফ কানাডা এই যে 2.7% যেটিকে বললাম, এটিকে বলা হয় যে হেডলাইন ইনফ্লেশন রেট, অর্থাৎ টোটাল কম্পোনেন্টগুলোকে মিলিয়ে আমাদের যে পত্রিকার শিরোনাম বা টেলিভিশনের খবরের যে শিরোনামে যে কথাটি বলা হয় সেটি হচ্ছে 2.7%। কিন্তু ব্যাংক অফ কানাডা আসলে কোর ইনফ্লেশনের দিকে তাকায়, এবং সেটি হচ্ছে সিপিআই ট্রিম, সিপিআই মেডিয়ান, এবং সেইগুলোর উপর ভিত্তি করে তারা বোঝার চেষ্টা করে যে আসলে মানে ইনফ্লেশনের গতিবিধিটা কোন জায়গায় আছে। সো নট দ্য টোটাল মানে অ্যাভারেজ, তারা কোর জায়গাটা দেখে, এবং কোর ইনফ্লেশনটাও এখন আছে 2.75%, যেটি মার্চ মাসেও ছিল 3.05%। অর্থাৎ ব্যাংক অফ কানাডা যে কোর ইনফ্লেশনটাকে প্রায়োরিটি দেয়, ইম্পর্টেন্স দেয়, সেই কোর ইনফ্লেশন রেটটাও এখন 2.75% মানে 3%-এর নিচে আছে। অবশ্য অনেক ইকোনমিস্টরা বলছেন যে এপ্রিলে জব মার্কেটের একটা যে ডাটা রিলিজ হয়েছে, সেই ডাটাটা আসলে মানে ইন্টারেস্ট রেট কাটের জন্য খুব একটা ফেভারেবল না। সেটিও একটা অজুহাত হিসাবে ব্যাংক অফ কানাডা দেখাতে পারে। দ্যাটস ট্রু, 90,000 নতুন এমপ্লয়মেন্ট যুক্ত হয়েছে বলে বলা হচ্ছে স্ট্যাটিস্টিক্স কানাডার লেবার মার্কেটের যেই সার্ভে, যে রিপোর্ট, সেই রিপোর্টে। ফলে সেটি মানে লেবার মার্কেট একটা স্ট্রং, তার একটা ইন্ডিকেশন দেয়। আবার একই সঙ্গে আমরা যদি সেই ডাটার দিকে তাকাই, আমরা দেখি যে আনএমপ্লয়মেন্ট রেটটা কিন্তু গত মাসের জায়গায় ঠিক একই জায়গায় আছে, অর্থাৎ বেকারত্বের হারের কোনো হেরফের হয় নাই। তাহলে লেবার মার্কেটের যে খুব বেশি ইমপ্রুভমেন্ট হয়েছে সেটি বলার বোধহয় তেমন একটা সুযোগ তৈরি হয় না। আবার একই সঙ্গে যদি আমরা ওয়েজ গ্রোথের দিকে তাকাই, ব্যাংক অফ কানাডা ওয়েজ গ্রোথটাকে অত্যন্ত গুরুত্ব দেয়, কারণ ওয়েজ গ্রোথ যদি মানে ইনক্রিজ হয়, তার মানে মানুষের বেতন বাড়ছে, বেতন বাড়লে তার হাতে টাকা বাড়ছে, টাকা বাড়লে তার খরচের প্রবণতা বাড়ে। সেই সব চিন্তা করে যদি ওয়েজ গ্রোথটা মানে স্ট্রং থাকে, তখন একটু হেসিটেন্ট হয়ে যায় ব্যাংক অফ কানাডা। কিন্তু এপ্রিলের যে ওয়েজ গ্রোথের ডাটা, সেটি আসলে স্লো, ফলে সেটি একটা ইন্ডিকেশন যে জব মার্কেট আসলে সেই অর্থে অতটা চাঙ্গা না। এগেইন, সব পরিস্থিতি মিলিয়ে ইকোনমিস্টরা বলছেন, বিশ্লেষকরা বলছেন যে ব্যাংক অফ কানাডা ইন্টারেস্ট রেট কাট করার সিদ্ধান্তের জন্য যেই পরিবেশটা তারা দেখতে চান, যে এনভায়রনমেন্টটা দেখতে চান, এখনকার ইকোনমির এনভায়রনমেন্ট, ডাটা, তথ্যপত্র সব কিছুই তার জন্য ফেভারেবল। অর্থাৎ ব্যাংক অফ কানাডা একটা পজিটিভ সিদ্ধান্ত নেওয়ার জন্য যা যা দরকার তার সব কিছুই আছে। এখন ব্যাংক অফ কানাডার সিদ্ধান্তের উপর নির্ভর করবে যে তারা আসলে কখন নেবে এবং কখন ইন্টারেস্ট কাটের সিদ্ধান্ত নেবে। সেটি নিয়ে কিন্তু ইন্টারেস্টিংলি কানাডার যে ইকোনমিস্টরা আজ সকালে এই স্ট্যাটিস্টিক্স কানাডার রিপোর্টটি রিলিজ হওয়ার পরপরই বিভিন্ন ব্যাংকের ইকোনমিস্টরা, চিফ ইকোনমিস্টরা, ফাইন্যান্সিয়াল অ্যানালিস্টরা তারা
তাদের মতো করে একটা ব্যাখ্যা বিশ্লেষণ তারা তাদের ইনভেস্টরদের কাছে পাঠিয়েছেন, এবং সেখানে আমি দেখলাম যে একটা ভিন্ন মত আছে প্রায় সবার মধ্যেই। অনেকে মনে করছেন 55% আসলে মনে করছেন যে জুন মাস হচ্ছে ইজ দ্য বেস্ট টাইম মানে ইন্টারেস্ট রেট কাট করার একটা ঘোষণা দেওয়ার। আবার কেউ কেউ বলছেন যে না, জুন মাস ইজ টু আর্লি, অল ডাটা থেকে মনে হয় জুলাই মাস জুলাই মাসের পরে। ফলে ইকোনমিস্টদের মধ্যেও এটা নিয়ে একটা মানে কেবল যে ব্যাংক অফ কানাডার মধ্যেই একটা হেসিটেন্ট ভাব আছে তা নয়, ইকোনমিস্টদের মধ্যেও একটা দ্বিধাদ্বন্দ্ব আছে যে জুন নাকি জুলাই নাকি জুলাইয়ের পরে। দর্শক, আমার আগের একটা ভিডিওতে আমি আলোচনা করেছিলাম যে কিছুদিন আগে পার্লামেন্টারি কমিটি যখন ব্যাংক অফ কানাডার গভর্নরকে ডেকেছিল এবং সেখানে জানতে চাওয়া হয়েছিল একাধিকবার যে কখন ইন্টারেস্ট রেট কাটার ব্যাপারে মানে প্রক্রিয়া শুরু হবে, তখন ব্যাংক অফ কানাডার গভর্নর একটা কথা বলেছিলেন যে আমার জুন মাসে একটা মিটিং আছে, জুলাই মাসে একটা মিটিং আছে, আমার সেপ্টেম্বর একটা মিটিং আছে। সো তিনি কিন্তু 3টা মাসকে ইন্ডিকেট করেছেন। তো এখন আমাদের ইকোনমিস্টরাও কেউ জুন, কেউ জুলাই, আবার কেউ জুলাই অ্যান্ড বিয়ন্ড, এবং যখনই জুলাই অ্যান্ড বিয়ন্ডে যায় তখন সেই গভর্নরের সেপ্টেম্বরের মাসের কথাটা চলে আসে। যাই হোক, কখন ইন্টারেস্ট রেট কাটা শুরু হবে, কমানোর ঘোষণা আসবে, এবং অবশ্যই দর্শক মানে কোনো বড় ধরনের জাম্প একেবারে ইন্টারেস্ট রেট কাট হবে সেটি আশা করার কোনো কারণ নেই। স্লোলি গ্র্যাজুয়ালি ঘটনাটা ঘটবে, সেটি গভর্নর ক্লারিফাই করেছেন, স্পষ্ট করে বলেছেন। তবে ইন্টারেস্ট রেট কাট করার জন্য ব্যাংক অফ কানাডা যেই ধরনের এনভায়রনমেন্ট চায়, কানাডিয়ান অর্থনীতির বর্তমান এনভায়রনমেন্টটা তার জন্য সম্পূর্ণ ফেভারেবল, এটি মনে করছেন কানাডার সিংহভাগ অর্থনীতিবিদ বিশ্লেষকরা। দর্শক, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই।